নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে ৫ জনের জেল হেফাজত দুবরাজপুরে। নতুন মহিলা সভানেত্রীদের নাম ঘোষণায় শুরু হলো নতুন বিতর্ক সিউড়িতে। ইলামবাজার পঞ্চায়েতের ধল্লা বাস স্ট্যান্ডে পানীয় জলের দাবি স্থানীয়দের। বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস পালিত হলো সিউড়িতে। বাৎসরিক উরস শরীফ খানকাহে লায়েকবাজার বোলপুরে। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামের কালভার্টের কাছে নির্জন রাস্তায় গতকাল শনিবার ১৪ জুন সৈয়দ রাশিদুল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শামসুন্নিহার বেবের স্বামী তথা তৃণমূল নেতা তেজামুল মণ্ডল ওরফে গোদাই সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করেন আহতের ভাই সৈয়দ ইব্রাহিম। গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুবরাজপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরই তেজামুল মণ্ডল ওরফে গোদাই সহ ৫ জনকে গ্রেপ্তার করে। আজ রবিবার ১৫ জুন তাদের দুবরাজপুর আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। দুবরাজপুর আদালতের বিচারক জামিন খারিজ করে ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রকাশ দাস স্বর্ণকার। তিনি আরও জানান ২১ জুন কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন আদালত। এদিন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রকাশ দাস স্বর্ণকার জানান, গতকাল অর্থাৎ ১৩/৬/২০২৫ তারিখ সকাল ৮টা নাগাদ এই ঝিরুল গ্রামে দুবরাজপুর থানার অন্তর্গত সৈয়দ ইব্রাহিম একটা কমপ্লেন লজ করেন থানাতে যে তার ভাই রশিদুল ব্যবসার কাজে তরুলিয়া মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় শেখ তেজামুল এবং তার দলবল আরও ৮ জন লোক তাকে রাস্তার মধ্যে আটকায় এবং তাকে গালিগালাজ করে এবং তাকে কিল ঘুষি মারে এবং তার পকেট থেকে ৫,০০০ টাকা কেড়ে নেয়। তাছাড়াও ওকে প্রাণে মারার জন্য গামছা দিয়ে পেঁচিয়ে মারার চেষ্টা করেছিল। তাকে মারা হয়েছিল আয়রন রড, লাঠি এবং গামছা দিয়ে পেঁচিয়ে একদম প্রাণে মারার চেষ্টা করেছিল। আহত ব্যক্তির ট্রিটমেন্ট আছে সিউড়ি হসপিটালে। ৯ জনের নামে যে অভিযোগ হয়েছে তাদের মধ্যে ৫ জনকে অ্যারেস্ট করে দুবরাজপুর থানা আজকে দুবরাজপুর আদালতে প্রেরণ করেন তাদেরকে অভিযুক্ত ব্যক্তিদের। এবং আজকে মাননীয় সিজেম স্যার যে চার্জে ছিলেন উনি আজকে সব দিক বিচার বিবেচনা করে বেল নাকচ করেন এবং ২১/৬/২০২৫ তারিখ সিডি কল করে ডেট রাখেন। আপনার নাম? আমার নাম প্রকাশ দাস স্বর্ণকার, আজকে আমি পিপি ইনচার্জ। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, দেখুন, এই ধরনের একটা ঘটনা ঘটেছে শুনেছি আমরা। একটা জায়গাতে, ফাঁকা জায়গাকে মাংস কাটা হচ্ছিল বোধহয়, সেই জায়গাতে পোলট্রি মুরগি কাটা হয় সেই জায়গাতে। এই জায়গাকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছে বলে আমরা শুনেছি। তবে দেখুন, তৃণমূলের সঙ্গে তৃণমূলের বললে তো খুবই সরলীকরণ করা হবে। এখন সবাই তৃণমূল, এটা কিন্তু একান্তই ব্যক্তিগতভাবে ঝগড়া এবং এর মধ্যে রাজনীতির কোনো রং আছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শুনেছি তারা গ্রেপ্তারও করেছে। এই ব্যাপারে সম্পূর্ণ না জেনে আমি কিছু বলতে পারবো না। তবে যাই হয়ে থাকুক, এটা একটা অনভিপ্রেত ঘটনা এবং যা প্রশাসনিক দিক থেকেও যেমন তদন্ত শুরু হয়েছে, তার তৎপরতা কাজকর্ম শুরু হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে, তেমনি আমরা দলগতভাবে নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে আয়োজিত সভায় ব্লকের নতুন মহিলা সভানেত্রী ও সহ সভানেত্রীর নাম ঘোষণা করেন সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। আর তা নিয়ে শুরু হলো নতুন বিতর্ক। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি এখন সম্পূর্ণ প্রকাশিত। ব্লক সভাপতির সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রেই প্রশ্ন তুলছেন ব্লক সভাপতির বিরোধী গোষ্ঠীর নেতারা। অন্যদিকে বিরোধী গোষ্ঠীর বক্তব্যকে পাত্তা দিতে নারাজ ব্লক সভাপতি নুরুল ইসলাম। প্রসঙ্গত, গত শুক্রবার ১৩ জুন একটি বৈঠকের আয়োজন করেন সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। সেই বৈঠক থেকেই ব্লকের নতুন মহিলা সভানেত্রী ও সহ সভানেত্রীর নাম ঘোষণা করা হয়। ব্লকের মহিলা সভানেত্রী চিন্তা বাগতির মৃত্যুর পর সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি রূপা সাহা ও সহ সভানেত্রী স্বাতী মুখোপাধ্যায়কে ব্লকের দায়িত্ব দেওয়া হয়। এই প্রসঙ্গে সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, সভানেত্রীর পদ ফাঁকা থাকায় মহিলা সংগঠনের বিভিন্ন কর্মসূচিকে সফল করতে সমস্যা ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া। তিনি আরও জানান, এই নামগুলি প্রস্তাব আকারে ঘোষণা করেছেন, নাম অনুমোদনের জন্য জেলা ও রাজ্য স্তরে পাঠানো হয়েছে। এদিন তিনি আরও জানান, আরেকটা প্রশ্ন হচ্ছে যে গতকাল আপনি মঞ্চ থেকে এবং পরে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন যে এরা সভানেত্রী এবং সহসভানেত্রী, পরে বিরোধীদের চাপে আপনি বলছেন যে বিষয়টা না, ব্যাপারটা তা নয়। আমি ওখানে করে দিতে পারি না। আমি কি বললাম? আমি এটা করে দিতে পারি না। আইনটা আমি জানি, নিয়মটা আমি জানি, দলীয় শৃঙ্খলা, দলীয় যে সমস্ত নিয়ম কানুন আছে এগুলো আমরা জানি। আমরা হাজার হাজার মহিলার উপস্থিতিতে আমরা এটা প্রস্তাব নিয়েছি এবং আমরা আশাবাদী যে আমাদের এই প্রপোজালকে ফেরাবে না রাজ্য বা জেলা। কেন? মানুষকে নিয়েই তো সব না। মানুষ যেটা চাইবে সেটাই হবে। দল কখনো আমাদের অনুমোদন না দেওয়া করবে না, এই বিশ্বাস আমাদের আছে। কেউ বলছে আমি 10,000 মহিলা নিয়ে আসবো, তাহলে ওকে রামপুরহাট থেকে আনতে হবে না, বোলপুর থেকে আনতে হবে। তাছাড়া 10,000 মহিলা জমায়েত করা এই ব্লকেও সম্ভব নয়। কালকে মাঠটা ভরে গেছিল, সংখ্যাটা কত আপনারা জানেন। কোথার থেকে 10,000 মহিলা নেবে? ইলামবাজার মল, দুবরাজপুর থেকে, বোলপুর থেকে মহিলা 10,000 এনে বলবে যে আমরা এটা করলাম নাকি? ওটা দেখাবে? মানুষের তো বোকা নাকি? চালাকির উপরে রাজনীতি করা যায়। এখানেও একটা কথা বলি, দিদি আমাদের কাছে একটা আদর্শ কেন জানেন? সেটা হচ্ছে আমরা যখন কংগ্রেস করতাম, কংগ্রেস করতে করতে সিপিএম এর হাতে বহু বন্ধু আমাদের প্রাণ দিয়েছিল। কংগ্রেসের নেতাদের তাদের মনে নেই, কিন্তু দিদি এমন একজন মানুষ, 21শে জুলাই যারা শহীদ, নানুরে 27শে জুলাই যারা শহীদ, তাদের প্রত্যেকটা পরিবারের কথা দিদির মনে আছে। আপনি জানেন, এটাই সবচেয়ে বড় কথা। সেজন্য আমাদের কাছে এটা আমরা বলতে পারি যে এই কথাটা আসছে কেন? এটা আসছে এই জন্যই যে গুণধর সাহা আমার ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল। সে মারা যাওয়ার পর তার স্ত্রীকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির আসনে বসিয়েছি। আমরা প্রমাণ দিতে চাই দিদির পথ ধরে যে আমরা কাউকে ফেলে চলে যাই না। এক, কেন ওকে সভাপতি আবার এটা দেওয়া হলো সে কথাটাও বলা দরকার। পঞ্চায়েত সমিতির সভাপতি সে নিজে একজন মহিলা, এবং আমরা দেখেছি তাদের মহিলাদের উপস্থিতি তার কাছে বেশি হয়। মহিলারা বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম নিয়ে সভাপতির কাছে আসে, এবং মহিলাদের কাছে খুব বেশি করে কাছাকাছি আসতে বেশি পছন্দ করে তারা। হ্যাঁ, সেটাও একটা দিক।
এবং আমরাও এটা দলগতভাবে ভেবেছি, যেহেতু ওটাও প্রশাসনিক পদে আছে এবং মহিলাদের সংস্পর্শ যখন বেশি থাকে, আমরা চাইব ও নিজে এবার রাস্তায় নেমে মহিলাদের কাছে ওই পৌঁছে যান এবং মহিলাদের সঙ্গে থেকে দলীয় সংগঠনটাও সঠিকভাবে করুন। সেই সেক্টরটা কি একটা রাজনৈতিক মন্ত্রী বলা হচ্ছে যে যেহেতু অঞ্চল সভাপতি এবং ব্লকের বেশ কিছু নেতৃত্ব আপনার থেকে দূরে চলে গেছে, একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, নুরুল ইসলাম ব্লকে নতুন করে নিজের প্রতি সাজাচ্ছেন, দল নিজের মতো করে সাজাচ্ছে এই সংগঠনের বদলগুলো করে, এটা নিয়ে একটা কথা আমাকে তাহলে আবার পুরনো কথাটাই বলতে হয়, এটাকে দেখিয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যে পার্টির কেউ নয়, পার্টির একজন মেম্বারও নয়, সেই ছেলেটার আন্ডারে পলিটিক্স করছে আমাদের 2-4 জন অঞ্চল সভাপতি। যে ছেলেটা দলের কেউ নয়, পার্টির কোনো সদস্য নয়, এবং গত লোকসভা ইলেকশনে দলের বিরোধিতা করেছে, বিভিন্ন জায়গায় ভোটের ক্ষতি করার চেষ্টা করেছে, সেই ছেলেটার নেতৃত্বে আমাদের 2-4 জন অঞ্চল সভাপতি ওখানে পৌঁছে গেছে। তার পেছনে একটা কারণ আছে, নানাভাবে ভীতি প্রদর্শন করা, আমাকে অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করে আমার সহকর্মী 6 জনকে কোথাও অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করে তাদেরকে বুঝিয়ে দিতে চাইলো যে একজন ব্লক সভাপতিকে যদি আমরা আসামি করতে পারি, বোলপুর বলছে, তাহলে তোমরা তো ছোটখাটো অঞ্চল প্রেসিডেন্ট, তোমাদেরকে খুব সহজেই আমরা সাফ করে দেবো। এইরকম ভীতি প্রদর্শন করে প্রথম বোলপুরে পাটা দেওয়া করায়। আমার সঙ্গে তো কোনো অঞ্চল সভাপতি কোনো বিরোধ প্রতি ছিল না, বা কোনো বিবাদও হয়নি, ঝগড়া হয়নি। বোলপুর যেটা শিখিয়ে দিচ্ছে ওরা সেটা বলছে, ওরা বলুন যে আমার সঙ্গে কোনো অঞ্চল সমিতির কোনো দ্বন্দ্ব ছিল, এই ব্লকে কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল, কোনো গ্রুপিজম ছিল না। বোলপুর বললে দেখে নে পার্টির সংগঠনকে কি করে তছনছ করতে পারি, দেখ আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি বোলপুরের শের, ইত্যাদি ইত্যাদি, সেই কাজটা করছে। কিন্তু আমি এটা যদিও প্রকাশ্য মঞ্চ থেকে এভাবে নাম ঘোষণার বিষয়টিকে তারা কোনোভাবে মেনে নিচ্ছেন না বলে জানান ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। এদিন তিনি বলেন, একটা সিদ্ধান্ত নিতে গেলে বা প্রস্তাব আকারে পাঠাতে গেলে একটা নিয়ম মানতে হয়, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। এই ব্লক যিনি পরিচালনা করছেন তিনি রাজার মতো একক সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরও বলেন, এটা তো আমরা সমর্থন করি না এই কারণেই, একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা প্রস্তাব আকারে পাঠাতে গেলে যে নিয়মের মধ্যে করতে হয় সেই নিয়মের মধ্যে হয়নি, তাই আমরা এটাকে মেনে নেবো না বা এটা আমরা পছন্দও করি না। যেমন আমি বারবার যেটা আপনাদের বলেছি, এই সিউড়ি 2 নম্বর ব্লকে যিনি দল পরিচালনা করছেন, বর্তমানে যিনি সভাপতি রয়েছেন, তিনি এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা পরিচালনা করছেন, রাজার মতো পরিচালনা করছেন, তাই সিদ্ধান্তগুলোও তিনি রাজার মতো নিচ্ছেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আজকে এই ব্লকে 6টা অঞ্চল আছে, 6টা অঞ্চলে 6 জন আমাদের অঞ্চল সভানেত্রী আছেন, আমাদের জেলা কমিটির সদস্য আছেন। যদি কালকে যখন উনি সিদ্ধান্তটা নিলেন, সেটা প্রস্তাব আকারেই হোক বা সিদ্ধান্তই হোক, ওনার সঙ্গে এই 6টা অঞ্চলের কটা সভানেত্রী, অঞ্চল সভানেত্রী ছিলেন, জেলা সদস্য ছিলেন, ওনাকে একবার জিজ্ঞেস করে নেবেন। তাছাড়া আমাদের যে মাদারের যে 6টা অঞ্চল সভাপতি রয়েছে, কটা অঞ্চল সভাপতি ওনার কাছে ছিলেন। এবার সিদ্ধান্ত উনি নিতেই পারেন, একটা ব্যক্তি মানুষের সিদ্ধান্ত নিতে পারে, আপনি রাজার মতো দল পরিচালনা করতে সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু আমার মনে হয় উনি যদি সত্যিকারের যদি দল পরিচালনা করে থাকেন, যদি দল সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা থাকে, তাহলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন না। এখানে বোলপুরের কোনো ভূমিকাই নেই। আমি যেটা আগে আপনাকে বলেছি, ও যে রাজকীয়ভাবে দলটা পরিচালনা করে এসছেন, এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দল পরিচালনা করে এসছেন, বর্তমানে সিউড়ি 2 নম্বর ব্লকের 80% কর্মী এবং সাধারণ মানুষ
এটাকে মেনে নিতে পারছেন না বলেই এই ঘটনাগুলো ঘটছে, এবং যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী, আমি আগেও বলেছি এখনো বলেছি, উনি। না, আমরা কোনো সই বলবো না, এর মানা কি আছে? অবশ্যই জানাবো, আমরা উচ্চ নেতৃত্বকে অবশ্যই জানাবো। তাছাড়া আজকে তো মিডিয়ার যুগ, তারা নিশ্চয়ই জেনেও ফেলবে, আমরা আশা করি জানাবো। আমাদের দিক থেকে যেভাবে জানাবো আমি জানাবো। না, সেটা আমাদের মহিলা সংগঠনে যারা আছে তারা ঠিক করবে, আমি ঠিক করাই দেবো। এখন কি কোনো কারোর নাম প্রস্তাব বা কিছু বলছেন? তাহলে আলোচনায় বসতে হবে। অন্যদিকে অবিনাশপুর অঞ্চল মহিলা নেতৃত্ব তনুজা ধীবর জানান, এই বিষয়ে আমাদের কিছু জানি না, আমাদের একটু করে জানানো হয়নি, আর আমরা জানতেও পারিনি। পরে ফোনে দেখব, কি বলবো, একজন মানুষ কয়টা করে পদ পায়? সে তো একটা পদে আছে, আর আমরা কেউ এটা মেনে নিতে পারবো না। আমি অঞ্চল সভানেত্রী, আমরা একজন অঞ্চলের সভানেত্রী আমি, তো আমরা কিছু তো জানতে পারিনি। এটা কি করে বললো তাও জানি না, এটা আলোচনার মাধ্যমে আবার নতুন করে সেটাই আমাদের সভানেত্রী। না, আমরা কিছু জানি না, আমি কোনো কিছু জানতে পারি না, আমাকে কোনো কিছুতে বলাই হয় না। না, মানব একজন দিদির কাছে যেন আমাদের বার্তা পৌঁছায়, সে ব্যবস্থা করবো। আমরা চাইছি এটা আলোচনার মধ্যে সবাই মিলে একসাথে মিলেমিশে জিনিসটা। না, ফাঁকা আছে, হঠাৎ করে যদি মিছিল থেকে কেউ এটা করে দেয় সেটা তো উচিত নয় না। আপনারা কি জানতেন? না, আমরা কিছু জানতাম না, আমার সবসময় দূরে সরিয়ে রাখে আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তিনিও তো আমাকে ফোন করে বলতে পারেন যে কেন তুমি আসছো না, আমাকে তো ডাকাই হয় না কোনো কিছুতে। ভোটে কি না করেছি আমরা, রাত 10টা 11টার সময় ঘর ঢুকেছি, এত খেটেছি, লাস্টে কি করলো, ভোট পেরিয়ে আমাদেরকে পুরো ঠেলে দেবে। এই কারণে আমি জানতে চাই। তার নাম করবো না, অঞ্চল সভাপতি নাম সবাই তো জানে। আমার নাম তনুজা জীবন, আমি অবিনাশপুর অঞ্চলের মহিলা অঞ্চল সভাপতি। নাম পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। ইলামবাজার পঞ্চায়েতের অধীনে ধল্লা বাস স্ট্যান্ডের নিত্যদিনে প্রচুর মানুষ যাওয়া আসা করেন, কিন্তু একটাই অসুবিধা, ধল্লা বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। ধল্লা বাস স্ট্যান্ডে প্রায় 25 থেকে 30 জন টোটো চালক বাস যাত্রীদের নিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছে দেন। টোটোওয়ালা থেকে শুরু করে বাস যাত্রীদের একটাই দাবি, যদি এখানে পানীয় জলের ব্যবস্থা হয় তাহলে সবাই উপকৃত হবেন, কারণ প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে, আর যদি পানীয় জল না থাকে মানুষ কতটা অসুবিধা ভোগ করে তা দেখলেই বোঝা যায়। স্থানীয় মানুষজন এবং নিত্যযাত্রীদের একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে পানীয় জলের ব্যবস্থা করা হোক। স্থানীয় মানুষজনরা জানান, এর আগেও প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে কোনো কাজ হয়নি, তাই আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাস স্ট্যান্ডে একটি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক।
তাহলে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজনদের উপকৃত হবে, কারণ জলের আরেক নাম জীবন। এদিন স্থানীয় বাসিন্দারা জানান। বাস স্ট্যান্ডে নিত্যদিন আসা যাওয়া করেন, হ্যাঁ, কি অসুবিধা আপনাদের এখানে? আমাদের অসুবিধা হচ্ছে এইখানে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িটা অনেক দূর। হ্যাঁ। এইখানে আসলে মানে জলটা পাওয়া যাচ্ছে না, মানে জলটা ব্যবস্থা করে দিলে ভালো হতো। আপনারা কি চাইছেন? আমরা যে কল এইখানে একটু বসা হোক সেটা চাইছি। এর আগে কাউকে বলেছেন? না না, এরকম কিছু না। বলেছেন? বলা হয়েছে না, আমি তো কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। না, ব্যবস্থা হয়নি। জল হলে এখানে খুব ভালো হবে, তাই তো? হ্যাঁ, এই বাস স্ট্যান্ডে। জল হলে আমার ভালো হবে। আপনার নাম? আমার নাম তুলসী কৃষ্ণ। এই ধল্লা বাস স্ট্যান্ডে আপনাদের কিসের দাবি? দাবি বলতে আমাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। এইখানে প্রায় 35-40টা টোটো আছে, তারপর 20-25টা গ্রামের লোকজন এখানে যাত্রী বাস ধরে, বাস থেকে নামে। একটাই দাবি আমাদের, জলের ব্যবস্থা করলে আমাদের খুব উপকৃত হয়। আমরা টোটোওয়ালারাও, তারপর একটা দোকান আছে, যতগুলো যাত্রী আছে নামছে উঠছে তাদের উপকৃত হয়, এটাই আমাদের দাবি। কতগুলো গ্রাম আছে এইদিকে? ধরুন প্রায় 15টা, আর এই ডান সাইডটা ওইরকম 7-8টা হবে। এতগুলো গ্রামের একটাই বাস স্ট্যান্ড? একটাই বাস স্ট্যান্ড। এখানে সবাই যাত্রীরা ওঠানামা করে এবং জলের জন্য খুব অসুবিধা হয়। মানুষ জল চাইলেও জল পায় না, তাই তো? একটা খাবার দোকান আছে, ওর কাছে 4-5 বার নিয়ে আসে ড্রাইভার করে, আর কত আনবে? ওনার কাছে সব জল খাই। এবারে একটা এখানে যে ফল হয় বা জলের ব্যবস্থা হয়, আমরা খুব উপকৃত হবো, এটাই আমাদের দাবি। আপনার নাম? রমন মার্ডি। অন্যদিকে এক টোটোওয়ালা বলেন, ধল্লা বাস স্ট্যান্ডে শুনছি জলের খুব অসুবিধা। খুবই অসুবিধা। কি বলবেন? বলবো বলতে আমাদের জল হলে তো খুবই ভালো হয়। আমরা বহুত জনাকে বলেছি, এইখানে যে কন্ট্যাক্ট ছিল ওই জায়গায় পাইপ ফুটে গিয়েছিল, তাকে বলা হয়েছিল। ওদের এখানে জল লাইন আছে? হ্যাঁ, এই তো জল লাইন। আচ্ছা, অফিস থেকে লোক এসেছিল, ওরা বলে কালকে পাঠিয়ে দেবো। যে কন্ট্রাক্টর ছিল সে বলে হ্যাঁ করে দেবো, সত্য নাম পুরো বাড়ি, বলে হ্যাঁ করে দেবো। করে দেওয়ার পর বলে যে না, আমার নাম করে বললো যে বলিস ওকে 1500 টাকা। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমরা জলের ব্যবস্থা। হ্যাঁ, আপনারা কতজন টোটোওয়ালা আছে? টোটোওয়ালা আছে মোটামুটি 40 জন। খুব অসুবিধা হয় জলে? প্রচন্ড অসুবিধা। এবং নিত্যদিন যারা যাতায়াত করে তাদের বেশি অসুবিধা। আমাদের কাছে জল নিয়ে তারা হয়তো একটু জল দেওয়া তো বাসা থেকে নেমে, হ্যাঁ আমাদের বুতলে হয়তো বড় থেকে সেইটুকু দিয়ে যেটুকু উপকার হয়। জলের ব্যবস্থা হলে খুব ভালো হয়, তাই তো? খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুভাষ দাস বৈরাগপুর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। 2006 সালে আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক INPEA 15 জুনকে বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস বা WEAAD হিসেবে মনোনীত করে। বয়স্ক নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এটিকে চ্যালেঞ্জ করার উপায়গুলি তুলে ধরার জন্য এই দিনে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনুষ্ঠান হচ্ছে। পিছিয়ে নেই আমাদের জেলা বীরভূমও। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের আদেশ অনুসারে ও রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশানুসারে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সমস্ত জেলা জুড়ে আজ রবিবার 15 জুন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ সিউড়ি থানার অন্তর্গত দুটি পৃথক পৃথক বৃদ্ধাশ্রমে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রথম কর্মসূচি করা হয় সিউড়ি পৌরসভা দ্বারা পরিচালিত সুনীতি চট্টরাজ অনিকেত ভবনে এবং দ্বিতীয়টি হয় সমাজসেবী ছবিলা খাতুনের স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। পরিচালনায় বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং অধিকার মিত্র মোহাম্মদ রফিক।
কোন কোন ক্ষেত্রে তারা বিনা পয়সায় আইনি সাহায্য পেতে পারে বা তারা কেউ নির্যাতনের শিকার হলে কিভাবে আইনি পথের প্রতিকার পেতে পারে সেসব বিষয়ে তাদের অবগত করা হয়। এদিন বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক জানান, আজকে আমাদের সিনিয়র সিটিজেন যারা এল্ডারলি বলে আমরা যাদেরকে চিনি তাদের বিরুদ্ধে যে অ্যাবিউজ হচ্ছে সেই অ্যাবিউজ কমব্যাটিং ডে হচ্ছে আজকে। তো আমরা দুটো বৃদ্ধাশ্রমে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছি। তাদের যে বিভিন্ন আইনগত তাদের যে লিগাল রাইটস আছে আর তারা যে সিনিয়র সিটিজেন হওয়ার সুবাদে তারা যে বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন সেই সব অধিকার সম্বন্ধে তাদেরকে অ্যাওয়্যার করা। আচ্ছা, আপনার নাম? আমি নিরুপমা দাস ভৌমিক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বীরভূমের সেক্রেটারি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেকদিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেকদিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 34তম প্রত্যক্ষ বংশধর হযরত সাইয়েদেনা গাউসুল আজম আলাইহি সাল্লামের 21তম সাজ্জাদানশীন সাইয়েদেনা মাওলানা সৈয়দ শাহ রুশায়েদ আলী আল কাদেরী আল জিলানি আল বাগদাদি আল হাসানি ওয়াল হোসাইনি আলাইহিস সালাম খানকায়ে কাদেরিয়া লায়েকবাজারে উরস শরীফের আয়োজন করা হয়েছিল। এই উরস শরীফে আশেপাশের বহু গ্রামের মানুষ একত্রিত অংশগ্রহণ করেছিলেন। ধর্মমত নির্বিশেষে সকলে এই উরস শরীফে একত্রিত হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ আলী জন আল কাদরি। এদিন তিনি জানান, উরস শরীফ কি বলবেন? আজকে আমাদের কাদরিয়া সিলসিলার 21তম সাজ্জাদা নশীন, যিনি হুজুর গৌস পাক ঘোর পীর সাহেবের 21তম সাজ্জাদা নশীন সৈয়দনা সৈয়দ শাহ রুশায়েদ আলী আল কাদরি আলাইহিস সালাম, ওনার বাৎসরিক উরুস শরীফকে বাংলায় বলতে গেলে তিরোত্থান দিবস যাকে আমরা বলি, আজ ওনার 51তম তিরোত্থান দিবস আমরা পালন করছি লাইকবাজার খানকাহে কাদরিয়াতে। বার্তা দেবেন মানুষের? আমাদের বার্তা মহব্বতের বার্তা, শান্তির বার্তা, যেটা চারিদিকে আমাদের অশান্তি একটা পরিবেশ তৈরি হচ্ছে, ইরান ইসরায়েল চারিদিকে যেখানেই জালেমরা জুলুম করছে তাদের বিরুদ্ধে, এবং যারা মাজলুম আছে তাদের দিয়ে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সালাম, আমাদের দোয়া, যেন ওনারা যেইভাবে এই জালেমরা অত্যাচার করছে সেই অত্যাচার থেকে ওনারা পানাহ হন, আল্লাহর দোয়া। আপনার নাম? আমার নাম সৈয়দ আলী জন আল কাদরি। অন্যদিকে এদিন নাসিরউদ্দিন শেখ বলেন, পবিত্র বাৎসরিক উরস শরীফ কি বলবেন? আজকে পবিত্র বাৎসরিক উরুস ভাইজান এবং ওবায়দুল কাদের সাহেব তো বললেন, তার পাশে আজকে ইয়াউমে ঈদ এ গদির, সব থেকে বড় ঈদ, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পর, বিদায় হজ থেকে আসার পথে জিলহজ মাসের 18 তারিখে গদিরে খুম নামক একটি জায়গাতে আল্লাহ রসুল মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে সকল মুমিনদের মাওলা উনি বানিয়ে দিয়ে গিয়েছিলেন যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা।
তো আজকে আমি আমার তরফ থেকে সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদে গাদিরের শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আজকের দিনে এই যে দেখছেন দুনিয়াতে সমাজে কি অবস্থা, সেখানে আমি শান্তির বার্তা সবাইকে অভিনন্দন জানাচ্ছি ঈদে গাদির উপলক্ষে। ঈদ মুবারক। আপনার নাম? আমার নাম নাসিরউদ্দিন শেখ। অন্যদিকে শেখ ওবায়দুল কাদের জানান, কি বলবেন, কি বার্তা দেবেন? আজ আমাদের প্রিয় মুর্শিদ সৈয়দ শাহ রশেদ আল কাদেরী আলাইহিস সালাম, যিনি আওলাদের রসুল হুজুর গৌসুল আজমের চশমা চিরাগুনি, আমরা ওনার মাননেওয়ালা, ওনার চাহনেওয়ালা, ওনার বাৎসরিক উরুস শরীফ আজ এখানে ভাইজানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো। হাজারো হাজার ভক্তগণ এখানে আজকে উপস্থিত হয়েছিলেন। আমাদের এখান থেকে আহলে বাইতের মহব্বত, শান্তির বার্তা সমগ্র মানব সমাজকে দেওয়া হয়। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে যে শান্তির একটা যে আশ্রম তৈরি হয়েছে, এখানে সর্বধর্মের মানুষ এসে তার ফ্যাজ নিয়ে যায়। আপনার নাম? আমার নাম শেখ ওবায়দুল কাদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।